কালীঘাটে দাঁড়িয়ে, তার বাড়ির সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যে যারা যারা আসার তারা চলে আসো, তার মানে কি ওদের ঐক্যটা ভাঙবে? এটা একটা ষড়যন্ত্র করেছে। না না, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের হিম্মত নেই, অত সাহস নেই পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশন ছাড়া। আর এই পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশন গেছে বিনীত গোয়েলের কাছে, বিনীত গোয়েল মেসেজ পাঠিয়েছে টালা থানার ওসির কাছে। সবগুলোই ধরা পড়বে এক এক করে, একটু সময়ের অপেক্ষা। মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পঞ্চ যে ইমেলটা করেছে ডক্টর জুনিয়র ডাক্তারদেরকে, সেখানেও কিন্তু প্রচ্ছন্ন হুমকির মদত রয়েছে। হ্যাঁ, শেষ সুযোগ। শেষ সুযোগ কেন? সব সময় এটা কি শেষ সুযোগ কেন হবে? জুনিয়র ডাক্তার উনার ছোট ভাই বলছেন, বোন বলছেন, ভাই বোনের সঙ্গে দিদির কোনোদিন সম্পর্ক শেষ হয়ে যায়? হ্যাঁ, কালীঘাট এখন ভয়ে কালীঘাট থেকে নবান্নে যেতে পারছে না, এখন কালীঘাটকে অফিস বানিয়েছেন। অজুহাত দিচ্ছে যে আজকে হচ্ছে নবী দিবস, তার জন্য অফিস বন্ধ আছে বলে যায়নি। কেন? জুনিয়র ডাক্তাররা তো স্বাস্থ্য ভবনে বসে আছে, তাহলে উনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে স্বাস্থ্য ভবনে তো ঘর খুলে ওখানে কনফারেন্স রুম আছে, তো ওখানে সব কিছু সেট আপ আছে, তাহলে ওখানে উনি তো বসতে পারতেন জুনিয়র ডাক্তারদের নিয়ে গিয়ে। 1 মিনিটের ব্যাপার, যেখানে বসে আছে হাফ সেকেন্ড 30 সেকেন্ডের ব্যাপার, বসতে ওখানে বসলেন না। উনি এখন কালীঘাট উনার অফিস বানিয়েছে। বিনীত গোয়েল যাবে, ইন্দিরা মুখার্জি যাবে, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা যাবে, রাজীব কুমার যাবে, সবগুলো একটা করে যাবে। যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, তখন ছিল রাইটার্স মহাকরণ ছিল অফিস। তারপর মহাকরণ থেকে অফিস নিয়ে গেলেন কোথায়? গঙ্গা পেরিয়ে নিয়ে গেলেন হাওড়ার নিয়ে গেলেন নবান্ন নাম দিলেন। তারপরে এখন কালীঘাট উনার অফিস বানিয়েছেন, সরকারি অফিস। এটা অত্যন্ত দুর্ভাগ্য, নিজের বাড়ি থেকে তিনি অফিস বানিয়েছেন। দিল্লি থেকে কপিল সিব্বল যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশনে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী চলছেন, এবং তার যে 5-6 জন আছে তার প্রধান পরামর্শদাতা, একটা হচ্ছে আলাপন, একটা রাজীব কুমার, একটা বিনীত গোয়েল, একটা মনোজ পন্থ, এবং এই কজন যারা আছে তাদের ইনস্ট্রাকশনে উনি চলছেন। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, ওরা যে ধর্ণা করছে আজকে 7ম দিন, 7 দিন, ওরা যে 5 দফা দাবি, আপনাদের চ্যানেলে আমি এর আগেও বলেছি, মাত্র 5 দফা দাবি। ওরা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেনি, মাত্র 5 দফা দাবি। তাদের যে দাবি মানলে এই ঘটনাটা, ওদের ধর্ণা অবস্থান উঠে যেত, কিন্তু সেই দাবি মানছে না। উনি ইনিয়ে বিনিয়ে, ছলে বলে কলে কৌশলে এই যে দুনিয়ার ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে উনি দুর্বল করতে চাইছেন, তাদেরকে উনি টেপে ফেলতে চাইছেন, তাদেরকে ষড়যন্ত্রের মধ্যে নিতে চাইছেন। আপনি খুব সিগনিফিকেন্ট যদি দেখেন, যেদিন 12 তারিখে জুনিয়র ডাক্তাররা যেদিন চোরের মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে গেছিলেন ডাক্তারদের ওখানে, বলা নেই কওয়া নেই, আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এখানে বললেন 9 মিনিট 56 সেকেন্ড, মানে প্রায় 10 মিনিটের মতো ওখানে উনি ছিলেন। ওখানে গিয়ে গাড়ি থেকে নেমে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে ডাক্তারদের 2টো মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি কিছু সংলাপ, কিছু প্রলাপ বকে ওখান থেকে 10 মিনিট, প্রায় 10 মিনিটের মধ্যে ওখান থেকে পালিয়ে বাঁচলেন। দিদি হিসেবে গেছে। তো আমাদের দাবি হচ্ছে আপনি আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, তারপর দিদি হিসেবে ওখানে যাবেন। দিদি হিসেবে যাবেন না পিসি হিসেবে যাবেন না জেঠিমা হিসেবে যাবেন, কি হিসেবে যাবেন সে না দিদিমা হিসেবে যাবেন, সেটা পরে। আগে আপনি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুন। যে কথাটা বলছিলাম যে 22 তারিখে যখন জুনিয়র ডাক্তাররা তার বাড়ির সামনে বৃষ্টির মধ্যে ভিজছে, উনি কি করলেন? উনি বলছেন আমি তোমাদের বড়, তাদের মানে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। আজকেও যে ইমেলটা পাঠিয়েছে উনার ইনস্ট্রাকশনে, মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পঞ্চ যে ইমেলটা করেছে ডক্টর জুনিয়র ডাক্তারদেরকে, সেখানেও কিন্তু প্রচ্ছন্ন হুমকির মদত রয়েছে। হ্যাঁ, শেষ সুযোগ কেন? সব সময় এটা কি শেষ সুযোগ কেন হবে? জুনিয়র ডাক্তার উনার ছোট ভাই বলছেন, বোন বলছেন, ভাই বোনের সঙ্গে দিদির কোনোদিন সম্পর্ক শেষ হয়ে যায়? এ তো অনন্তকাল থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন ভাই বোন আর দিদির সম্পর্ক, দিদি ভাই বোনের সম্পর্ক থাকবে। তো উনি এটা তো হুমকি একরকম। 12 তারিখে সিগনিফিকেন্টে আপনি লক্ষ্য করবেন, সেখানে উনি জুনিয়র ডাক্তারদের ওখানে মাইক্রোফোন হাতে নিয়ে জুনিয়র ডাক্তারদের তিনি হুমকি দিচ্ছেন, এবং বারংবার
একটা কথা বলেছেন, আমি মন দিয়ে খুব শুনেছি ওনার ওই লাইভ টেলিকাস্টটা। ওখানে উনি বারংবার বলছিলেন যারা যারা আসার চলে আসুন। তার মানে কি? তার মানে ওখানে নিশ্চয় কয়েকজনকে, তার বসংবাদ অফিসারকে দিয়ে বা যে কোনো তৃতীয় পক্ষকে দিয়ে কয়েকজন জুনিয়র ডাক্তারদেরকে তিনি নিজের পক্ষে টেনে নেবেন। তার জন্য উনি বারবার ওই কথা কেন বলবেন? বলবেন যে সবাই আসুন, আবার চা খাওয়ার জন্য ডাকছে। জুনিয়র ডাক্তাররা কি ওখানে বৃষ্টিতে ভিজে, কাক ভেজা হয়ে খোলা আকাশের নিচে 24 ঘন্টায় রাত দিন এক করে বৃষ্টির মধ্যে ভিজে খেয়ে না খেয়ে তারা ওখানে এই জাস্টিস ফর আরজি করার জন্য ওখানে তারা 5 দফা দাবি নিয়ে বসে আছে। হ্যাঁ, কালকে শুনানি আছে, তার জন্য তো উনি যেন তেন প্রকারে। আর এটা উনি করছেন 9 তারিখে নবান্নে যেরকম ডেকেছিলেন, 9 তারিখে বললেন আমি তোমাদের জন্য, তোমরা আমাকে এত অপমান করছো কেন? অপমান তো কিছু করেনি। জুনিয়র ডাক্তাররা সব সময় তো আপনার কাছে বিচার চাইছে, কোথায় কার কাছে বিচার চাইবে? এবং 9 তারিখে বললেন যে 1.5 ঘন্টা বসেছিলেন উনি ওখানে, 2 ঘন্টা বসেছিলেন। আর নির্যাতিতা তিলোত্তমার মা বাবা যে ওখানে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন আরজিকর মেডিকেল হসপিটালের সামনে, তাদের সময়ের মূল্য নেই। আর বলছেন কি যে কালীঘাটে বললেন যে আমার কাছে সময় নেই, তারা ডেকেছেন কেন সময় নেই? ওটা কিছু না, ততক্ষণে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় সুপ্রিম কোর্ট আছে বলে। এবং ওই দিল্লি থেকে কপিল সিব্বল যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশনে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী চলছেন। এবং তার যে 5-6 জন আছে তার প্রধান পরামর্শদাতা, একটা হচ্ছে আলাপন, একটা রাজীব কুমার, একটা বিনীত গোয়েল, একটা মনোজ পন্থ। এবং এই কজন যারা আছে তাদের ইনস্ট্রাকশনে উনি চলছেন। ওই দিল্লি থেকে কপিল সিব্বল যে কথা বলে দিচ্ছেন যেভাবে চলতে হবে সেভাবে উনি চলছেন। আপনি যেভাবে চলুন, আপনার কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আপনি এবার আর বাঁচতে পারবেন না। আগামীকাল সুপ্রিম কোর্ট আছে, এগুলো এভিডেন্স তিনি নিয়ে যাবেন ওখানে। মানে 9 তারিখে আমি নবান্নে ওদের জন্য বসে 2 ঘন্টা অপেক্ষা করেছি, 12 তারিখে আমি নিজের থেকে ছুটে গেছি। ওটা জুনিয়র ডাক্তারদের মনোবলকে দুর্বল করবার জন্য এবং ওদের যে ঐক্য সেটাকে ভাঙবার জন্য তিনি ওখানে ষড়যন্ত্র করবার জন্য ওখানে গেছিলেন। তিনি কেন বলবেন কালীঘাটে দাঁড়িয়ে, তার বাড়ির সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যে যারা যারা আসার তারা চলে আসো? তার মানে কি ওদের ঐক্যটা ভাঙবে? এটা একটা ষড়যন্ত্র করেছে এবং সবচাইতে গর্হিত অপরাধ করেছে যে নির্যাতিতার বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে। ষড়যন্ত্রের অভিযোগ তুলে তো একেবারে তালা থানার ওসিকে গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে। হ্যাঁ, সন্দীপ ঘোষ সিবিআই গ্রেফতার করেছে, আগে গ্রেফতার হয়েছিল দুর্নীতি মামলায় এই সন্দীপ ঘোষ। আর সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আর কয়েকজন আইপিএস অফিসার যাবে, তার মধ্যে বিনীত গোয়েল 1 নম্বর। বিনীত গোয়েল যাবে, ইন্দিরা মুখার্জি যাবে, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা যাবে, রাজীব কুমার যাবে, সবগুলো একটা করে যাবে। আমরা সিবিআইকে অনুরোধ করব, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, আমাদের মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দুবাবু এখানে বক্তব্য রাখার সময় বললেন যে সিবিআই এর কাছে আমাদের আবেদন অনুরোধ যে অবিলম্বে এই বিনীত গোয়েল আর মুখ্যমন্ত্রীকে আপনারা অ্যারেস্ট করুন। এর যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, তারা স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার না করলে অ্যারেস্ট না করে, হ্যাঁ পুলিশ মন্ত্রী, হ্যাঁ তথ্য প্রমাণ লিপাট করেছে এবং পুলিশ মন্ত্রী তার না 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 টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের হিম্মত নেই, অত সাহস নেই পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশন ছাড়া। আর এই পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশন গেছে বিনীত গোয়েলের কাছে, বিনীত গোয়েল মেসেজ পাঠিয়েছে টালা থানার ওসির কাছে। সবগুলোই ধরা পড়বে এক এক করে, একটু সময়ের অপেক্ষা, একটু ধর্মের কাল বাতাসে নড়ে। ওই নির্যাতিতা বোনটা যাতে বিচার পায়, তার বাবা মা যাতে নেই বিচার পায়, তার জন্য আমরা সবাই আছি। ধন্যবাদ। সে মুর্শিদাবাদে যখন উনি ছিলেন, মুর্শিদাবাদের মেডিকেল কলেজের দায়িত্বে উনি ছিলেন, এটা আমি ওই ইয়ের মধ্যে দেখলাম, মানে হ্যাঁ খবরে দেখলাম, নেটে দেখলাম আর কি। ঘটনা যদি সত্যি হয়, এটা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন উনি। এমন কোনো কাজ নেই যেটা করেননি। আপনারা দেখেছেন যে এখানে 12 বছর পেরিয়ে গেছে এই মা মাটি মানুষের সরকার, মানুষের জীবন দুর্বিষহ,
মানুষের জীবন দুর্বিষহ করেছে। এমনকি মৃত্যুর পরেও মানুষ শান্তিতে কবরে বা শ্মশানে যেতে পারে না। তার কারণে আরজিকর মেডিকেল কলেজে ডেড বডিগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে সেগুলো বিক্রি করেছে। মানে মরার পরে জীবিত অবস্থাতে এখানে শান্তি নেই, জীবন দুর্বিষহ করেছে, চাকরি বাকরি নেই, শিল্প নেই, এই ধর্ষণের ঘটনা, নানান ধরনের দুর্নীতি, সিন্ডিকেট কারবারির ঘটনা ঘটছে। এমনকি মরে গেলেও মানুষ শান্তি পাচ্ছে না এই এদের অত্যাচারে। হ্যাঁ, রূপান্তরকামীর ওই অভিযোগ যদি সত্য হয়, যদি উনি যে অভিযোগ করেছেন যদি সত্য হয়, এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তৃণমূলের যারা স্পোক পার্সন, মুখপাত্র রয়েছে, তারা যেভাবে মহিলাদের নিয়ে তারা সোশ্যাল মিডিয়া তারা যারা নিজেদের মা বোনকে সম্মান দেয় না, তারা অন্যের মা বোন মহিলাদেরকে সম্মান দেবে না। এবং তৃণমূলের এটা কালচার, কৃষ্টি কালচার। ওই যে তৃণমূলের একজন কাউন্সিলর বলেছে না যে যারা আন্দোলনে যাবে তাদের বিকৃত ছবি পোস্ট করবে। মানে তাদের বিকৃত ছবি পোস্ট করলে আপনি আপনার মাকে গুরুত্ব সম্মান দেবেন তো? নিজের বাড়িতে মা আছে, বউ আছে। সাংবাদিকদের নিয়ে বলেছেন একজন সাংবাদিক প্রতিবাদ করলে তিনি বলছেন এই সাংবাদিককে চিনে রাখুন, এরকম ভাবে বলছেন। হুমকি দিচ্ছে। আর এই কুণাল ঘাট 3.5 বছর জেল খাটা আসামির কোনো কথার উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। উনি কখন কি বলেন, ওই 3.5 বছরের জেল খাটা আসামি। উনি মুখ্যমন্ত্রী সারদা কাছে যখন ছিলেন, যখন পুলিশ ওকে চ্যাংতলা করে যখন পুলিশ ভ্যানে তুলতো, পিকআপে তুলতো, তখন পুলিশ কি করতো? ওর কণ্ঠস্বর যাতে সাংবাদিকদের কানে না পৌঁছায়, উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতেন যে এই মুখ্যমন্ত্রী সারদা থেকে, সুদীপ্ত সেনের কাছ থেকে সবচাইতে সুযোগ সুবিধা নিয়েছেন। এই কথা যাতে সাংবাদিক কানে না যায়, সাংবাদিক যাতে দেখাতে না পারে, তার জন্য পুলিশ কি করতো? ওই পুলিশ ভ্যানের গাড়ি চাপ্পড় দিত, থাপড়াতো, ড্রাম বাজাতো, টিন বাজাতো। হ্যাঁ, এটাই তৃণমূল নেতাদের ধরন। আর এই জেল খাটা আসামির কোনো কথা আমি বলতে চাই না। ওকে, ধন্যবাদ।